বিছানায় হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে মীরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুল বাঁধবে কে? পিহু তো বাংলাদেশেই রয়েছে। চুল বাঁধতে বিরাট এক অলসতা এসে ভর করে মীরার ওপর। তখন থেকে মীরার ফোনটা বেঁচে যাচ্ছে। রিংটনের শব্দে বিরক্তিতে মুখটা কুঁচকে ফেলেছে মীরা। ঘুমের কোলে বালিশের নিচে হাতড়ে ফোন খোঁজার চেষ্টা চালালো সে, কিন্তু পেল না। শেষে বাধ্য হয়ে উঠে বসতে হলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সাবরিন কল করেছে। মীরার ঘুমটা যেন পালিয়ে গেল সাবরিনকে বকা দেওয়ার জন্য। তড়িৎ গতিতে মীরা ফোনটা রিসিভ করে বলল, তুমি আমার সাথে কেন এমন করলে সাবরিন? আমি তোমার কি ক্ষতি করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? মীরার কথা শুনে সাবরিন হা হয়ে গেল। সাত সকালে কি হলো মীরার? নাকি ঘুমের ঘরে বাজে বকছে? আচ্ছা, মীরাকে ভূতে ধরেনি তো? লন্ডনে বুঝে ভূত আছে? সাবরিন শান্ত গলায় বলে, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না মীরা। কি হয়েছে বললে ভালো হতো। মীরা পা বাস করে বসে বলল, এ কোন জায়গায় তুমি আমাকে ফেলে গেলে? ওই জিনি আস্ত একটা খবিশ মেয়ে। এমন মেয়েকে আমি জীবনও দেখিনি। এই মেয়ের একমাত্র কাজ পার্টি করা আর মদ গিলে পড়ে থাকা। জানো, কাল রাতে আমাকে বাড়ি নিয়ে গিয়েছিল। সাবরিন উদ্বিগ্ন হয়ে বলে, তারপর? মীরা একে একে সব খুলে বলল সাবরিনকে। সাবরিন হতাশ হয়ে বলল, সরি মীরা, আমি জানতাম না জিনি এরকম, তাহলে তোমাকে যেতে দিতাম না। তুমি এক কাজ করো, কোনো একটা হোটেলে চলে যাও। না সাবরিন, আমাকে ওদেরকে খুঁজে বের করতে হলে জিনিয়ার হেল্প লাগবে। তাছাড়া আমি কালকে অনেকটা এগিয়ে গিয়েছি। সাবরিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। জিনিয়া কাউসে বসে আছে মাথায় হাত দিয়ে। মীরা জিনিয়ার পাশে গিয়ে বসে বলল, হোয়াট হ্যাপেন্ড? জিনিয়া মীরার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আই এম ভেরি সিক। হোয়াট? ইয়া, ইটস হেডেক। মীরা মুখ বাঁকিয়ে বলল, সারা রাত মদ গিলে নাচানাচি মাতামাতি করলে তো মাথা ব্যথা হবেই। বেশ হয়েছে, আরও খাও মদ। মীরা শুদ্ধ বাংলা কথাগুলো জিনিয়ে বুঝতে পারল না। জিনিয়ে বলল, হোয়াট? মীরা থতমত খেয়ে গেল। কি বলবে? মীরা আমতা আমতা করে বলল, আই ফ্রেশ ইউর হেড। ইয়া শিওর। মীরা জিনিয়ার মাথা টিপে দিতে লাগলো। এতে জিনিয়া বেশ আরামও পাচ্ছে। কিছুক্ষণ মেসেজ করার পরে মীরা জিনিয়াকে বলল, জিনিয়া, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। জিনিয়া চোখ তুলে মীরার দিকে তাকালো। মীরা একটু মোসরামুসরি করে বলল, আব জিনিয়া, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ঈশা। মীরার কথা শেষ করার আগেই কলিং বেল বেজে উঠল। অগত্যাই মীরাকে উঠতে হলো। দরজা খুললে মীরা ভীষণ অবাক। ওর সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশান মীরার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকলো। জিনিয়ার পাশে বসে ওর দিকে পার্স এগিয়ে দিয়ে বলল, ইউ ড্রপড ইউর পার্স ইন মাই কার লাস্ট নাইট। জিনিয়া মুখে হাসির রেখা টেনে বলল, থ্যাঙ্কস ঈশান, হ্যাভ কপি? ঈশান জিনিয়ার সাথে তাল মিলিয়ে বলে, শিওর। জিনিয়া মীরাকে ডেকে বলল, হানি কপি প্লিজ। মীরার তো রাগ হচ্ছে। এখন মাতালদের খপ্পরে পড়লো। মীরা স্পষ্ট স্বরে বলল, রাতে মাতলামি করে এখন ঢং করো? এখন কফি খাবে কেন? আরও 4 পেগ মদ গিলতে পারো না? সাথে এই বিদেশি বাদরটাকেও তো গেলাতে পারো। মীরার কথাগুলো ঈশানের কানে যেতে তার কপালে বাস পড়ল। মেয়েটা বাঙালি, অথচ ঈশান তা বুঝতেও পারেনি। বুঝবে কিভাবে? সে তো ভালো করে মীরার দিকে তাকায়ও নি। ভালো করে পরখ করে দেখলে হয়তো বুঝতে পারত। ঈশান মীরার কথা বুঝিও না বোঝার ভান করে বলল, হোয়াট ডু ইউ সে? মীরা তখন কথা গুলিয়ে বলল, নাথিং। বলে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। যেতে যেতে বলল, এই একটা শান্তি। বিদেশিদের যতই বাংলা ভাষায় গালাগালি করো না কেন, তারা বুঝতেও পারবে না। মীরা হাসতে হাসতে চলে গেল। মীরার এই কথাগুলো ঈশান কানে এড়ালো না। কফি বানিয়ে মীরা ঈশান আর জিনিয়াকে দিল। নিজের কফি নিয়ে সে রুমে চলে এলো। ওখানে থাকা মানেই মাথা ঘুরে যাওয়া। এমনিতে জিনিয়ার পোশাক মীরার মাথা ঘুরিয়ে দেয়। মীরা কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় দাঁড়িয়ে কফি খাওয়ার মজাই আলাদা। রেলিংয়ের উপর দড়ি দিয়ে ফুলের টব ঝোলানো। তবে গাছগুলো প্রায় মরেই যাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন যাবৎ পানি দেয় না। মীরা রুমে এসে পানির বোতল নিয়ে আবার বারান্দায় গেল। গাছগুলোতে পানি দিতে লাগলো। এখন গাছগুলো তাড়াতাড়ি জীবন ফিরে পাবে। তখনই কারো গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে তাকায় মীরা। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। হঠাৎ নিচের রাস্তায় চোখ গেল। ঈশান ফোন হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, মুখে তার অসম্ভব রাগ। ঈশান চেঁচিয়ে বলল, রাবিশ, ইউ ক্যান্ট সি ইউর আইজ, হোয়াট ফর ওয়াটার অন দ্য স্কিন। মীরা তাড়াতাড়ি পানির বোতল সরিয়ে ফেলে। গাছে পানি দেওয়ার ফলে তা উপসে গিয়ে নিচে পড়েছিল। মীরা খেয়াল করেনি। ঈশান ফোনে কথা বলছিল, তখনই ঈশানের উপর পানি পড়ল। ঈশান উপরে তাকিয়ে দেখে মীরা গাছে পানি দিচ্ছে। এতে ওর রাগ হয়, চেঁচিয়ে ওঠে। মীরা ঈশানের দিকে তাকিয়ে বলল, সরি সরি, আই ডিডেন্ট সি ইউ। ঈশান তো রাগে ফুঁসে উঠল, সাথে একগাদা কথা শুনিয়ে দেয়। ঈশান ওখান থেকে যেতেই মীরা কটমট করে বলে, তোর ভাগ্য ভালো যে এটা বাংলাদেশ না, তাহলে বুঝিয়ে দিতাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কত প্রকার কী কী। সাদা চামড়ার গরু, তোর মতো কত সাদা চামড়ার গরু কোরবানি হতে দেখেছি। আসছে সারা ইবলিশের খালাতো ভাই। মীরা রেগে মেগে রুমে চলে যায়।
মীরা আজকে জিনিয়ার সাথে ঘুরতে বের হবে। পথঘাট তো চেনা দরকার, তাই না? তবে মীরা ঠিক করেছে যে আজকের পর জিনিয়ার সাথে সে বাড়ি যাবে না। লন্ডনের আইকন খ্যাত টাওয়ার ব্রিজে মীরাকে নিয়ে গেল জিনিয়া। অসম্ভব সুন্দর ব্রিজটা। টেমস নদীর উপরে ব্রিজ যেন রাজকীয় লন্ডনের আভিজাত্যের প্রতীক। দিনের সময় ব্রিজটা খুলে দেওয়া হয়। জিনিয়ার টিকিট কাটলো। অনেক মানুষের ভিড়ে টিকিট কাটতে বেশ বেগ পেতে হয়েছে জিনিয়াকে। নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছে না সে, তাই জটপট কয়েকটা সেলফি তুলল। সাথে সাথে মোহিতকেও সেন্ড করে দিল। মোহিত তখন অনলাইনে ছিল। উদ্গ্রীব হয়ে মোহিত ভিডিও কল করলো মীরাকে। মীরা ফোন রিসিভ করতে মোহিত বলে উঠল, আরে বউ, তুমি আমাকে ছেড়ে একা একা টাওয়ার ব্রিজে উঠে গেছ? আমি তো ভাবছিলাম একসাথে হানিমুনে যাব। তুমি এটা কি করলা? মোহিতের কথায় মীরা হাসলো, বলল, সমস্যা নাই, এরপর তোকে এখানে নিয়ে আসবো। দেখ কি সুন্দর নাই ব্রিজটা। তোমার পাশে ওইটা কে, ছেলে না মেয়ে? আমি তো বুঝতেই পারছি না। আয় হায়, তুমি কি ওখানে গিয়ে অন্য বেটার লগে প্রেম করো নাকি? মীরা পিছনে তাকিয়ে দেখলো জিনি ওর পিছন থেকে ফোনের দিকে তাকিয়ে আছে। মীরা হেসে বলল, ওটা মেয়ে। কি? আমি তো কোমায় চলে যাব। শেষমেশ এই দিন দেখাইলা খোদা। মীরা হেসে বলে, এখানে এলে আরও অনেক কিছুই দেখতে পেতি। জিনিয়া পিছন থেকে বলে উঠল, হু ইজ দিস বয়? মীরা বলল, মাই ইয়াঙ্গার হাজব্যান্ড। জিনিয়া খুশি হয়ে বললে, ও রিয়েলি? তারপর মোহিতের দিকে তাকিয়ে বলল, হ্যালো বেবি, আই লাভ ইউ মা। জিনি একটা ফ্লাইং কিস দিল। মোহিত চোখটা বড় বড় করে ফেলছে। সি সি সি, এ মেয়ে ছেলে আমাকে কিস দিল, মানা যায় না। আমার গাল দুটো চকচক করে রেখেছি, সেখানে আমার বউ কিস করবে বলে। শেষমেশ কিনা হাফ লেডিসের কিস। মীরা হালকা চোখ গরম করে বলল, মোহিত চুপ থাক। মীরা ফোন কেটে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে জিনিয়া মীরাকে অক্সফোর্ড স্ট্রিটে নিয়ে যায়। তখন দিন পেরিয়ে রাত নেমে এসেছে। এই স্ট্রিটটা বেশ উঁচু 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 আভিজাত সব ভবন এবং বড় বড় ব্র্যান্ডের সব দোকানপাট রয়েছে। পোশাকের দোকান থেকে শুরু করে খাবারের দোকান সহ সব ধরনের দোকানপাটই রয়েছে। মীরা হা হয়ে সব দেখছে। বলতে গেলে বোধহয় সারা রাত ফুরিয়ে যাবে। তবে মীরা বেশ অবাক হলো যে কিছু কিছু দোকানের সাইনবোর্ডে লেখা মেড ইন বাংলাদেশ। শ্রাবণী ঠিকই বলেছিল, লন্ডনে অধিকাংশই বাঙালি। এতে মীরার বেশ ভালো লাগছে। মীরার দৃষ্টি অনুসরণ করে জিনিয়া বুঝল এবং বলল, হানি জানো, এই রাস্তাটা লন্ডনের সবচেয়ে সুন্দর। এটা আমার কাছে মনে হয়। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। অফিস শেষ করে অনেকে এখানে আড্ডা দিতে আসে। তবে এখানের বেশিরভাগ বাঙালি। বাঙালি রেস্তোরাঁ, পোশাকের দোকান। এছাড়া সকালের বাজারে সুরমা নদীর মাছ পর্যন্ত এখানে আসে। সকালে প্লেন বোঝাই করে বাংলাদেশি শাক সবজি মাছ লন্ডনে আসে। জিনিয়ার মুখে বাংলাদেশের প্রশংসা শুনে মীরার আনন্দ হলো, গর্বও হলো খুব। নিজেদের সম্পর্কে অন্য দেশের কোনো মানুষের মুখে শোনা বড়ই ভালো লাগে। রাস্তার পাশে একটা রেস্তোরাঁয় ঢুকলো ওরা। তবে রেস্তোরাঁয় চেয়ার টেবিলগুলো সব খোলা আকাশের নিচে। জিনিয়ার মীরা গিয়ে একটা টেবিলে বসে। জিনিয়া খাবার অর্ডার দিয়ে মীরার সাথে গল্প করছে। এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, হ্যাঁ জেনি। জেনিয়া পিছনে তাকিয়ে বলে, ও অ্যালেক্স, হোয়াট এ সারপ্রাইজ। তবে একে একে হার্স, হ্যারি, জ্যাক হলো। ওরা এসে ওদের টেবিলে বসে পড়ল। মীরা এদিক ওদিক তাকালো। ঈশানকে সে দেখতে পেল না, তাই বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মীরার মনে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, এই ঈশান যদি ইফাজের ছেলে হয় তাহলে তো ওর বাংলা জানার কথা। ঈশান যখন লন্ডন এসেছে তখন তো ঈশানের 10 বছর বয়স। বাংলা ভাষা তো বলার কথা নয়। তাহলে কি ওই ছেলে ইফাজের ছেলে নয়? তাই হবে। কিন্তু ঈশান আর ইফাজকে তো ওকে খুঁজে বের করতেই হবে। মীরার ভাবনার মধ্যে কখন যে ঈশান এসে বসেছে ওর পাশে তা খেয়ালও করেনি। ভাবনায় ডুবে আছে সে। জিনিয়ার ডাকে খাবার এসে গেছে অলরেডি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ঈশানকে দেখে মীরা চমকালো। ঈশান আবার কখন এলো? মীরা খাওয়া বাদ দিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান প্রগ্রাসে সব খাবার গিলছে, সাথে ওর পেটুক বন্ধুগুলোও গিলছে। বোধহয় পাপের জন্ম এসব খায়নি। হঠাৎ ঈশান মীরার দিকে তাকাতে মীরা দ্রুত চোখ নামিয়ে নেয়। চুলে হাত দিয়ে চুল ঠিক করলো। ওই শ্রাবণী একটা ভয় ঢুকিয়ে দিয়েছে ওর মনে। এই বুঝে ঈশান কাছে দিয়ে খপ করে মীরা চুল কেটে দিল। খাওয়া দাওয়া শেষে বাড়িতে ফিরে এলো মীরা জিনিয়া। আজকে মীরা বাড়ি গেল না। ঘুরে ঘুরে ক্লান্ততায় রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মীরার অতটা ক্লান্ত লাগছে না, তাই সে রুমে গিয়ে পিহুকে কল করলো। মীরা বারবার পিহুকে উপদেশ দিতে লাগলো, এটা করবে ওটা করবে না, ঠিকমতো খাবে, ওষুধ খাবে, ব্লা। পিহু হুট করে জিজ্ঞেস করলো, ওদের দেখা পেয়েছিস? মীরা আস্তে করে বলল, এখনও পাইনি, তবে পেয়ে যাব। পিহু হেসে বলে, তুই ঈশানকে দেখলে চিনতে পারবি মীরা? মীরা থম মেরে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, আমার ঈশানকে মনে আছে, কিন্তু বড় হয়ে ও কেমন হয়েছে জানি না। জানার দরকারও নেই, আমি শুধু ওদের পাওনা বুঝিয়ে দিব। ঈশানকে তোমার দেখার ইচ্ছে থাকলেও আমার একদম নেই। পিহু বড় দম ফেলে বলল, আমার খুব ইচ্ছে হয় ঈশানকে দেখতে। ছেলেটা কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে কিছুই তো জানি না। দিলে তো আমার মুডটা অফ করে।
ফোন করলেই ঈশান ইফাজ আর মাথা খাও কেন আমার? তুমি আমাকে কথা দিয়েছো তো, তা বলে গেছো? আমি কিছু বলিনি মীরা। গুড, এখন রাখি। হ্যাঁ, খোদা হাফেজ। মীরা ফোন কেটে দিল। তারপর চাদর টেনে ঘুমিয়ে পড়ে। কেটে গেল আরও 15 দিন। মীরা জিনিয়াকে কিছু জিজ্ঞেস করতে পারল না। মেয়েটা কেমন যেন, সারাক্ষণ বাইরে ঘুরে বেড়ায়, সন্ধ্যায় বাড়িতে আসে, রেডি হয়ে আবার চলে যায়। মাঝরাতে মাতাল হয়ে ডুলতে ডুলতে বাড়ি ফেরে। তাই মীরা কিছু বলতে চায় না জিনিয়াকে। কিন্তু মীরা এভাবে ওদের খুঁজবে কিভাবে? এই কদিন ঈশানের সাথে তেমন দেখা হয়নি মীরার। দেখা হবে বা কিভাবে? মীরা তো বাইরে যায় না, তবে মাঝে মধ্যে ঈশান জিনিয়ার বাড়িতে আসতো। মীরা ঈশানের সামনেও যেত না, সবসময় এড়িয়ে চলতো। সকাল সকাল সাবরিনের ফোন। 3 দিন পর সাবরিন ফোন করেছে মীরাকে। সাবরিন বলে উঠল, মীরা, একটা খুশির খবর আছে। মীরা সাবরিনের কথা শুনে হেসে বলল, কি? আমাদের অফিস থেকে কোনো একটা সি বিচে ট্যুরে যাবে। আসলে নতুন যারা জয়েন করেছে তাদের জন্য এই ট্যুর। অন্যরাও যাবে। তুমি যাবে? খুব মজা হবে। মীরা খানিকটা অস্বস্তি বোধ করে বলল, আমি যাব? কোনো সমস্যা হবে না। আমি অলরেডি সব ম্যানেজ করে ফেলেছি। ওকে, ম্যানেজ যখন করেছ তাহলে যাব। সাবরিন খুশি মনে ফোন রেখে দিল। মীরা গিয়ে জিনিয়াকে সব বলে। তারপর নিজের কিছু জিনিসপত্র আর ছোট লেডিস ব্যাগে গুছিয়ে নিল। একদিনের সফর, তাই মীরা বেশি কিছু আর নিল না। পরদিন মীরা রেডি হয়ে নেয়। বাসন্তী রঙের একটা লং গাউন পরেছে, ম্যাচিং চুড়িও পরেছে। চুড়িগুলো সে কদিন আগেই কিনেছে। কানে টপ দুল পরেছে আর গলায় প্যান্ডেল। চুলগুলো খোলাই রেখেছে। মীরা বের হয়ে সাবরিনের কাছে যায়। সেখান থেকে ওরা অফিসে যায়। অফিসের বাসে করে সবাই রওনা হয়। সারা রাস্তা দুজনে গল্প করে আর বাহিরের সৌন্দর্য দেখেই কাটিয়ে দিল। সি বিচে যখন পৌঁছালো তখন 10টার বেশি বেজে গেছে। বাসে সবাই ব্রেকফাস্ট সেরে ফেলেছে। তাই এখানে সবাই লাঞ্চ করবে আর সন্ধ্যার পর ফিরে যাবে। বিচে গিয়ে মেয়েরা লজ্জায় শেষ। সব মেয়েরা ছোট ছোট বিকিনি পরে পানিতে নেমেছে। আর কিছু কিছু মেয়েরা বালুর উপর চিত হয়ে শুয়ে আছে। কেউ কেউ ভলিবল খেলছে। মেয়েরার মাথা ঘোরাচ্ছে। বলল, এটা কোথায় এলাম আমি? সাবরিন মুখ টিপে হেসে বলল, এতদিন শুধু মুভিতে দেখেছি, এবার সামনাসামনি দেখলাম। কি মেয়ে এগুলো, লজ্জা শরমের মাথা খেয়েছে দেখছি। মীরা ভাবলো, এসব যদি মহিত দেখলো তাহলে বেচারা লজ্জায় শেষ হয়ে যেত। ওরা দুজনে সব জায়গায় ঘোরাঘুরি করলো। অনেক সেলফিও তুললো, সাথে ওই মেয়েদের দেখে অনেক হাসাহাসিও করলো। দুপুর হতে সবার ডাক পড়ে যে অফিসের বস সবাইকে ডাকছে। তিনি নাকি কিছু কথা বলবে। অগত্যা সাবরিনের সাথে মীরা যেতে হলো। কিন্তু ওখানে গিয়ে মীরা আরও অবাক হয়। এখানেও ঈশান চেয়ারের উপর পা তুলে আরামে ফোন কাটছে সে। এতটাই মনোযোগ, ফোন দুনিয়া উল্টে গেল তার ফোন নিয়ে পড়ে থাকবে। কিন্তু মীরার ভাবনা, ঈশান এখানে কি করছে? সবসময় কি পিছু পিছু যায় নাকি? মীরা সাবরিনকে কিছু বলার আগে তার চোখ যায় সামনে থাকা আসা 3জন ব্যক্তির উপর। মাঝের ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং ইফাজ নিজেই। বলতে বলতে ইফাজ একদিকে আসছে। মীরা 2 কদম পিছিয়ে যায়। এত বছর পর ইফাজকে দেখে কেমন যেন লাগলো তার। এর আগে ছবিতে সে অনেকবার ইফাজকে দেখেছে, তাই চিন্তা অসুবিধা হয়নি। মনের অজান্তে চোখটা পানিতে ভরে এলো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সাবরিনের সেদিকে খেয়াল নেই। ও বসের কথা শুনতে ব্যস্ত। ইফাজকে দেখে ঈশান দাঁড়িয়ে পড়ল। ইফাজ ঈশানকে কিছু বলছে আর ঈশান মাথা নাড়াচ্ছে। মীরার কাছে আবার সবই ক্লিয়ার। এটাই ঈশান। মীরার সন্দেহ আজ গুছে গেছে। একদানে মীরা ইফাজের দিকে তাকিয়ে রইল। ইফাজ তার কথা শেষ করে মীরার দিকে হেঁটে আসলো। কিন্তু মীরার কাছে এসে সে থেমে গেল। মীরাকে সূক্ষ্মভাবে পরখ করে ইফাজ বলল, তুমি? তোমাকে তো চিনতে পারছি না। কে তুমি? মীরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রাগে তার শরীর কাঁপছে। কিন্তু এখানে অনেক মানুষ, তাই কিছু বলছে না। পাশ থেকে সাবরিন বলে উঠল, স্যার, ও আমার ফ্রেন্ড, তাই নিয়ে এসেছি। ইফাজ হালকা হেসে বলল, গুড। তারপর সে মীরার দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? মীরা কণ্ঠস্বর কঠোর করে বলল, হানি। খুব সুন্দর নাম তো। লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই চলে এসো। ইফাজের পিছু পিছু ঈশানও চলে গেল। মীরাকে এখানে দেখে ঈশান অবাক হলেও কিছু বলল না। মেয়েদের ব্যাপারে কিছু জানতে সে আগ্রহী নয়। মীরা ইফাজ আর ঈশানের যাওয়ার পানে তাকিয়ে আছে। সাবরিন মীরাকে ঠেলা দিয়ে বলল, তোমার নামটা বললে না কেন মীরা? সাবরিনের প্রশ্ন জবাব দিল না মীরা। উল্টো সে বলল, ওই লোকটা কে সাবরিন? উনি হলেন আমাদের কোম্পানির ওনার ইফাজ খান। কিন্তু তুমি হঠাৎ এরকম হয়ে গেলে কেন? কি হয়েছে তোমার? এবারও মীরা কোনো কথা বলল না। শুধু বলল, তোমার বসের বাড়ির ঠিকানা আমার চাই সাবরিন। তাড়াতাড়ি আমাকে সেন্ড করো। বলেই মীরা হনহনিয়ে চলে যায়। সাবরিন বোকার মতো মীরার দিকে তাকিয়ে আছে। সাদা আর আসমানি রঙের মিশ্রণের বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মীরা। বাড়িটা বিশাল বড়। রাস্তা থেকে বাড়ির অর্ধেকই দেখা যায়। ছোট বেনি শহর যেন এই বাড়িটার সৌন্দর্যে বিমোহিত। আশেপাশে রাস্তা পাকা, মানুষের যাতায়াত নেই বললেই চলে। মানুষ থাকবেই বা কী করে? এখন তো সকাল। যদিও এখানকার মানুষ হাঁটতে বের হয় সকালে, কিন্তু সেই জন্য আলাদা পার্ক আছে।
মীরা রাস্তায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটাই ইফাজের বাড়ি। গতকাল ট্যুর থেকে এসে সাবরিন মীরাকে ইফাজের বাড়ির ঠিকানা দিয়েছে। মীরা দেরি না করে আজকে এসেছে, কারণ আজকে নাকি ইফাজ বাড়িতেই থাকবে। তাই সকাল সকাল মীরা এখানে এসে পড়েছে। কিন্তু মীরা ভাবছে ওকে ভিতরে ঢুকতে দিবে তো? কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রয়েছে বাড়িতে, সেখানে বিনা পরিচয় মীরাকে কি বাড়িতে ঢুকতে দিবে? মীরা আজকে বাঙালি সাজে আসেনি, ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। হাঁটু পর্যন্ত টপসের সাথে জিন্স, গলায় স্কার্ফ ঝোলানো। চোখে সে কালো সানগ্লাস এঁটেছে। কালো খয়েরি রঙের টপসটা বেশ মানিয়েছে মীরাকে। পুরাই কিলার লোক। কাঁধে তার মাঝারি সাইজের ব্যাগ। মীরা ধীর পায়ে গেটের দিকে এগিয়ে যায়। গার্ড তাকে জিজ্ঞেস করলো, হু আর ইউ? মীরা এদিক ওদিক তাকিয়ে শুষ্ক ঠোঁটজোড়া চিপা দিয়ে ভিজিয়ে বলল, আই উড লাইক টু মিট ইফাজ খান। কিন্তু গার্ড মীরাকে ভিতরে ঢুকতে দিল না, কারণ মীরা তার পরিচয় ঠিকমতো দিতেই পারেনি। মীরা বারবার রিকোয়েস্ট করতে লাগলো, কিন্তু গার্ড তাকে ভিতরে যেতে দিতে নারাজ। এমন সময় কেউ পিছন থেকে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? মীরা পিছনে তাকিয়ে দেখলো ঈশান দাঁড়িয়ে আছে, পরনে তার জগিং পোশাক। ঈশানকে দেখে মীরার সোয়াল শক্ত হয়ে যায়। অনেক কষ্টে মীরা নিজের রাগ কন্ট্রোল করলো। তবে সে আবার ঈশানকে ভয় পেল না, উল্টো ঈশানের মুখোমুখি হয়ে দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস নামিয়ে ঈশানের চোখে চোখ রাখল। এতেই ঈশানের মেজাজ বিগড়ে যায়। ওর চোখে চোখ রাখার সাহস হলো কিভাবে এ মেয়েটার? তবে বাড়ির সামনে বলেই ঈশান কোনো সিন ক্রিয়েট করলো না। মীরা তার সানগ্লাস ব্যাগে ঢুকিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার। ঈশান গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? আর ইউ ফলোয়িং মি? মীরা ফিক করে হেসে ফেলল। তারপর খাঁটি বাংলাতেই বলল, বাঙালি সাব গায়ে থেকে মুছে ফেলার সাথে সাথে কি বাংলা ভাষাও ভুলে গেছেন মিস্টার ঈশান খান? আমাকে লন্ডনের মেয়ে ভাবলে বড় ভুল করেছেন। আপনাকে ফলো করার কোনো প্রশ্নই আসে না। ঈশান আবার বাংলাতেই উত্তর দিল, তোমার সাহস দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। এর পরিণাম কি হতে পারে তুমি ভেবে দেখেছ? কার পরিণতি কি হবে তা তো সময় বলবে মিস্টার ঈশান। মীরা তেজ তড়িৎ গতিতে। ঈশানের আরও রাগ হলো। বলল, কেন এসেছো এখানে? আর আমার আব্বুর সাথে কেন দেখা করতে চাও? মীরা দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, কিছু হিসেব নিকেশ আছে আপনার বাবার সাথে, সেটাই করতে এসেছি। ঈশান বুঝলো না যে কি হিসেব করবে মীরা। মীরা আবার বলল, আমরা কি যেতে পারি? ঈশান স্বর নিচু করে বলল, শিওর। ঈশান বাড়ির ভিতরে ঢুকলো। মীরা তার পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকে। বাড়ির প্রাঙ্গণে বড় করে বাগান করা হয়েছে। নাম না জানা ফুল গাছে ভরপুর সেখানে। একজন মালি গাছগুলোই পানি দিচ্ছে। পানির পরশ বেয়ে রঙিন ফুলগুলো চিকচিক করছে। মীরার আপাতত এসব দেখার ইচ্ছে নেই। সে ঈশানের পিছু পিছু হেঁটে চলছে। বাড়িতে ঢুকতে বিশাল বড় ড্রয়িং রুমে এলো মীরা। চারদিকে চোখ বোলায় সে। দামি দামি সব আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজানো। সব কিছুতে আভিজাত্যের ছোঁয়া। ইফাজ ডাইনিংয়ে বসে আছে। আজও সে ঈশানের সাথে জগিংয়ে যায়নি। ইফাজের বাবা জাফর খান, মা রেহানা বেগমও বসে আছে। তারা ঈশানের জন্য অপেক্ষা করছে। ঈশান আর মীরাকে একসাথে দেখে ইফাজ বলে উঠল, তোর সাথে এই মেয়েটা কে ঈশান? মীরা মনে মনে তাচ্ছিল্য করে হাসল। কালকে দেখলো আর আজই ভুলে গেল? তাহলে তো পিহুকে সে কবেই ভুলে গেছে। ঈশান ও দাদুর পাশে বসতে বসতে বলল, তোমার সাথে মিট করতে এসেছে। ইফাজ মীরার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে মিট করতে এসেছ? কেন? মীরা মুখে হাসি ফুটিয়ে বলল, আগে আপনারা খেয়ে নিন, তারপর সব বলবো। 17 বছরের হিসাব তো একটু দেরি লাগবেই, তাই ব্রেকফাস্ট সেরে নিন। মীরার কথা শুনে ইফাজ অবাক হলো। 17 বছরের হিসাব মানে? কিন্তু ইফাজ কিছু বলার আগে মীরা সোফায় বসে একটা ম্যাগাজিন হাতে নিল। ইফাজ আর কিছুই বলল না, খাওয়ায় মনোযোগ দিল। ব্রেকফাস্টে শেষ হতে ইফাজ উঠে মীরার কাছে যায়। মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আপনার বাড়ির সবাইকে লাগবে, হিসাবটা সবার সাথেই। ইফাজ দফায় দফায় অবাক হচ্ছে মীরার কথায়। মেয়েটা কি হিসেব করবে? জাফর খান ও রেহানা বেগমও এসে সোফায় বসেছে। ঈশান মীরার কথা পাত্তা না দিয়ে সিঁড়ি বেগে উপরে উঠতে লাগলো। কিন্তু তখনই মীরা জোরে ডেকে উঠল, মিস্টার ঈশান খান, আপনি নিশ্চয়ই আমার কথা শুনেছেন। এক কথা আমি দুবার বলতে পছন্দ করি না। যদি এখানে আসুন তো ভালো হবে। মীরার কথা শোনার আগে ঈশান কেঁপে ওঠে, কিন্তু ইফাজ সামনে থাকায় কিছু বলে না। সোজা এসে মীরার সামনে দাঁড়ালো। মীরা হাতের ম্যাগাজিন টেবিলের উপর রেখে বলে, তো শুরু করা যাক। মীরাও সামনে বসা জাফর আর রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনাদের বিয়ের কত বছর হলো? অন্তত 50 ইয়ার্সের বেশি তো হবে। রেহানা বেগম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তা তো হবেই। গুড, আপনাদের তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে। তাহলে আপনার নিজের ছেলে দিয়ে কেন 13 বছর সংসার করালেন? অন্তত 25 বছর হওয়া উচিত ছিল, যেখানে তার বিয়ের প্রায় 29 বছর পেরিয়ে গেছে। মীরার কথা শুনে উপস্থিত সবাই অবাক। কি বলছে এসব? রেহানা বেগম বলে, তুমি কি বলতে চাও? খুব সিম্পল, মানুষ মৃত্যুর আগে পাপ মোচন করার চেষ্টা করে, কিন্তু আপনারা তো এখনও করছেন না, কেন বলুন তো? মানে আপনাদের যা বয়স, পরে পরে যাওয়ার গন্টি তো বাঁচতে চলেছে।
মীরার এমন কথা ইফাজ রেগে যায়, উঠে দাঁড়িয়ে বলে, হাউ ডেয়ার ইউ, আমার সামনে বসে তুমি আমার বাবা মায়ের মৃত্যু কামনা করছো, কোন সাহসে? ঈশান ইফাজের দিকে এগিয়ে বলল, এই মেয়েটাকে বের করে দাও, ও এভাবেই কথা বলে, ন্যূনতম ম্যানার্সও নেই। মীরা উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনাদের বাড়িতে বেড়াতে আসিনি, আর আমার কাজ হলে আমি নিজেই চলে যাব, আপনাকে বের করে দিতে হবে না। মীরা নিজের ব্যাগ থেকে চিঠি 3টা ডায়েরিটা বের করে বলল, আমি একজন স্পেশাল পিয়ন, অনেক দূর থেকে আপনাদের পার্সেল দিতে এসেছি। মীরা ঈশানের দিকে এগিয়ে গেল, তারপর একটা চিঠি ঈশানের হাতে দিয়ে বলল, এতে আপনার 17 বছরের হিসেব আছে, পড়ে দেখবেন কোনো ভুল আছে কিনা। ঈশান হাতে চিঠির দিকে তাকালো, তারপর আবার মীরার দিকে। মীরা ততক্ষণে ইফাজের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ইফাজের হাতে চিঠি আর ডায়েরিটা দিয়ে বলল, আপনার হিসেবটা অনেক বড়, তাই একটু সময় নিয়ে পড়বেন, 17 বছর আগের মতো ভুল করবেন না যেন। ইফাজ ব্রুকুসকে মীরার দিকে তাকালো, এতক্ষণে সে মীরাকে চিনতে পেরেছে। কালকে তো মীরা লং ফ্রক পরেছিল, আজকে ওয়েস্টার্ন ড্রেস পরা ইফাজ চট করে মীরাকে চিনতে পারেনি। ইফাজ বলল, তুমি কালকে সেই মেয়েটা না, কি যেন নাম? হানি। মীরা শব্দ করে হেসে উঠে বলে, যাক তাহলে চিনতে পেরেছেন। যিনি আমাকে ভালোবেসে হানি বলে ডাকে, কিন্তু আমার নাম হানি নয়, আমি মীরা, মিলন এবং পুষ্পার মেয়ে মীরা। ইফাজ একদিনে মীরার দিকে তাকিয়ে আছে, এই মেয়েটা মীরা, ওর যেন বিশ্বাসই হচ্ছে না। মীরা নামটা শুনে ঈশানও চমকালো, একটু না অনেকটা। মীরার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত, কিন্তু এখন তাকালো, ভালো করে মীরাকে দেখতে লাগলো সে। সেই ছোট্ট মীরা কত বড় হয়ে গেছে। আচ্ছা, আজও কি মীরা একটুতে অভিমান করে, কেঁদে বাসিয়ে দেয়, নাকি সে বদলে গেছে? ঈশান এতক্ষণের রাগে থাকলো, এখন আর রেগে নেই, মনের মধ্যে শান্তি অনুভব করছে। এই মীরাকে একটিবার দেখার জন্যই তো ঈশান বাংলাদেশ যেতে চেয়েছিল, অথচ মীরা নিজে এসে তাকে ধরা দিয়েছে। বাকিটুকু মীরা বলতে দিল না, হাত উঁচু করে ঈশানকে থামিয়ে দিল, কিন্তু মীরা একবারের জন্য ঈশানের দিকে তাকালো না, তার চোখ এখনই ইফাজের দিকে। তারপর বড় একটা শ্বাস ফেলে বলল, আমার কাজ শেষ। মীরা তার ব্যাগ কাঁধে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। মীরা পা বাড়াতে ঈশান আবার ডেকে বলল, মীরা। মীরা থমকে দাঁড়ায়। ঈশান জলদি করে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ নিজেকে সামনে রাখলো, এখন আর মীরা তার রাগ কন্ট্রোলে আনতে পারছে না, তবু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈশান বিমোহিত চোখে মীরার দিকে তাকিয়ে বলল, তুই মীরা? আর আমি তোকে চিনতে পারলাম না, উফ মীরা তুই। মীরা ঈশানকে থামিয়ে দিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, এমনিতে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি, ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি। মীরা তখন ব্যাগ থেকে ঈশানের দেওয়া টেডিটা বের করে ওর হাতে দিয়ে বলল, এটা আপনি ফেলে এসেছিলেন, এত দামি গিফট যার তার হাতে মানায়, তাই ফেরত দিলাম, আসি। মীরা যেহেতু উদ্যত হতে আবার ঈশান বলল, মীরা দাঁড়া। মীরা ইফাজকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ইফাজ খান, আপনার ছেলেকে একটু সামলান। মীরা দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঈশান মীরা যাওয়ার পানে তাকিয়ে আছে। মীরা বের হয়ে যাওয়ার পর ঈশান টেডিটার দিকে তাকায়। এটা তো সেই টেডি বিয়ার যেটা মীরাকে দিয়ে এসেছিল, কিন্তু মীরা এসব দিতে লন্ডনে এসেছে কেন? ঈশানের কাছে সবটা গোলমাল লাগছে। মীরা বাড়িতে ফিরে এসেছে, রাগে তার শরীর কাঁপছে। আরও কতগুলো কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো। পিহু ওকে বারবার বারণ করেছে যাতেও ঝামেলা না করে, তাই মীরা চুপ করেছিল। জিনিয়া বাড়িতে নেই, কোথায় গেছে কে জানে। মীরা নিজের রুমে গিয়ে বাথরুমে ঢুকে গেল, লম্বা শাওয়ার নিয়ে বের হয়। একটা কুর্তি পরে চুল মুছতে লাগলো। চুল মুছতে মুছতে মোহিতকে ফোন করলো। মোহিত ফোন রিসিভ করে বলল, হ্যালো বউ, কেমন আছো, কি করছো, কি খাইছ? মীরার মেজাজ খারাপ হয়ে যায়, জাজালো গলায় বলে, বেশি পক পক করবি না, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি। আঙ্কেল আর আন্টিকে বলে দিস, মণিমাকে কিছু বলবি না, সারপ্রাইজ দিব। মোহিত অবাক হয়ে বলে, কি, তুমি ওদের পেয়ে গেছো? আর আমার কাজ শেষ, তাই ফিরবো। ঈশান ভাইয়াকে দেখেছ? মীরা ছোট করে বলল, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, বিদেশিদের মতো। মীরা এবার রাগ নিয়ে বলল, বিদেশি বাদরদের মতোই দেখতে, তুই এত কিছু জেনে কি করবি? না, তুমি যদি আবার প্রেমে পড়ে যাও। প্লিজ প্রেমে পড়ো না, তাহলে আমার কি হবে? বিরহের একটা গান গাই, হ্যাঁ? এই থাম থাম, এখন আমি তোর সাথে মজা করার কোনো মোডে নেই, রাখছি। মীরা ফোন কেটে দিতেই কলিং বেলের শব্দ আসতে লাগলো। মীরা তাচ্ছিল্যের হাসি দিল, কারণ ও বেশ বুঝতে পেরেছে যে কে এসেছে, কিন্তু মীরা দরজা খুলল না। পুরো রেডি হয়ে সে দরজা খোলে। মীরার ভাবনাই ঠিক, স্বয়ং ইফাজ আর ঈশান ওর সামনে দাঁড়িয়ে। মীরা চিন্তিত ভঙ্গিমা করে বলল, এ কি আপনারা এত তাড়াতাড়ি? 17 বছরের হিসেব কি শেষ? কোথাও কোনো ভুল হয়নি তো? মীরা ইফাজের দিকে তাকিয়ে রইল তার জবাব শোনার জন্য। ইফাজকে দেখে তার মোটেও ঠিক লাগছে না, ভীষণ চিন্তিত আর ব্যতিব্যস্ত দেখাচ্ছে, মুখের অবস্থাও ভালো নয়। মীরা ঈশানের দিকে একবারও তাকালো না, সে ইফাজের দিকে তাকিয়ে আছে। ইফাজ কিছু বলার চেষ্টা চালাচ্ছে, কিন্তু বলতে তার কষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করে ইফাজ মুখ খুলল, মীরা,
আপনাদের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন বের হব, আপনারা আসতে পারেন। মীরা বের হয়ে দরজা আটকিয়ে রাস্তার দিকে হাঁটা ধরল। পিছন থেকে ইফাজ বলল, মীরা দাঁড়াও। পিহু কোথায় মীরা? ইফাজের মুখে পিহুর নাম শুনে মীরা থমকে দাঁড়ায়। ঘুরে ইফাজের দিকে তাকিয়ে বলল, আপনার মুখে ওই নামটা শোভা পায় না মিস্টার ইফাজ খান। ইফাজ দু কদম এগিয়ে মীরার সামনে গিয়ে বলে, আমি পিহুর সাথে দেখা করতে চাই মীরা। প্লিজ আমাকে বলো পিহু কোথায়। মীরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হঠাৎ এত বছর পর কেন দেখা করবেন? আর তাছাড়া ওই চিঠির কথাগুলো আপনার বিশ্বাস হলো কেন? সেদিন তো মণিমায়ের কোনো কথাই শোনেননি। তাহলে আজ কেন সামান্য চিঠির কথা বিশ্বাস করছেন? লেখাগুলো তো মিথ্যেও হতে পারে, তাই না? মীরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যি সেদিন আমার পিহুর কথাগুলো শোনা দরকার ছিল। আমি পিহুর সাথে দেখা করতে চাই। আমি ওর কাছে ক্ষমা চাইব। মীরা আবার শব্দ করে হেসে উঠল। ঈশান আর ইফাজ দুজনে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার এই হাসির আড়ালে যে একরাশ অভিমান আর ঘৃণা রয়েছে তা বুঝতে ওদের বেগ পেতে হলো না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হাসির পিছনে কষ্ট লুকিয়ে রাখে, কিন্তু সে বলা না পর্যন্ত কেউ সে কষ্ট উপলব্ধি করতে পারে না। কিন্তু যে হাসির আড়ালে রাগ আর অভিমান থাকে তা সহজে বোঝা যায়। বিশেষ করে তার কাছের মানুষেরা ধরতে পারে সহজেই। মীরার ক্ষেত্রেও তাই। ঈশান তা বেশ বুঝতে পেরেছে। মীরার চোখে যে সে ঘৃণা দেখতে পাচ্ছে। ঈশান মীরার দিকে তাকিয়ে বলল, মীরা, আমি আর আব্বু। মীরা রাগান্বিত কণ্ঠে বলল, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। মীরা, আমার কথাটা তো একবার শুন। কি শুনবো আপনাদের কথা? সেদিন আপনারা আমার মণিমায়ের কথা কি শুনেছিলেন? তার কথা বোঝার চেষ্টা করেছিলেন? উল্টো তাকে ছুঁড়ে ফেললে চলে এসেছিলেন। অথচ সেদিন মণিমায়ের সবচেয়ে বেশি দরকার ছিল আপনাকে। মিস্টার ইফাজ খান। কথাটা বলেই মীরা ইফাজের দিকে তাকিয়ে বলল। তারপর ইফাজের দিকে এগিয়ে গিয়ে বলল, সেদিন মণিমা আপনাকে পাশে চেয়েছিলেন। ঘৃণ্য ব্যক্তিটার হাত থেকে বাঁচতে তো আপনার প্রয়োজন ছিল, কিন্তু আপনি তাকে ফেলে এসেছেন। ডিভোর্স পেপার পাঠিয়েছেন। একটা ভারকি বেবি দেখেছিলেন যে মানুষটা থাকবে কিভাবে? ভাবেননি আপনি। সেদিন প্রশ্নের ঝুলি তার উপর চাপিয়ে চলে এসেছিলেন, কিন্তু একবারও প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেননি। প্রশ্নের সমাধান তো উত্তরই হয়, তাই না? তাহলে আপনি কেন উত্তর জানার অপেক্ষা করেননি? আর আজ কেন একটা সামান্য চিঠিকে বিশ্বাস করেছেন? ডিভোর্সের এত বছর পর হঠাৎ কি হলো আপনার? ইফাজের চোখ ভিজে গেছে, কিন্তু কাঁদতে পারছে না। কাঁদার শক্তি সে হারিয়ে ফেলেছে। সে মীরাকে কিছু বলতে গেলে মীরা তাকে থামিয়ে বলল, আমি আপনাকে অনেক প্রশ্ন করে ফেলেছি, কিন্তু একটারও উত্তর আমি শুনতে চাই না, যেমনভাবে আপনি শুনেননি। মীরা হাঁপাচ্ছে। তারও কষ্ট হচ্ছে পিহুর জন্য। এত বছর পর আবার পুরনো গা তাজা হয়েছে, কষ্ট তো হবেই। ঈশানেরও আবার কষ্ট হচ্ছে। মীরা ভাবছে ইফাজ হয়তো এত বছর স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে, কিন্তু ঈশান জানে তার বাবা 17 বছর কিভাবে কাটিয়েছে। ঈশান মীরার দিকে এগিয়ে এসে বলল, মীরা, সত্যি আমাদের ভুল হয়েছে। আমরা আম্মুর কাছে। আম্মু কাকে বলছেন? তাকে তো আপনি ঘৃণা করেন, তাহলে আম্মু বলছেন কেন? ঈশান অনুনয় করে বলল, আমাকে লাস্ট একটা সুযোগ দিয়ে মীরা। আপনি সেদিন কি করেছিলেন? খুব তো বলেছিলেন যে তখন আপনি বড় হয়ে গিয়েছেন, সব বুঝেন, কিন্তু এটা বুঝেননি যে আপনার মাকে একটা সুযোগ দেওয়া যায় কি না। একবারও ভাবেননি যে মা আপনাকে ছাড়া থাকবে কিভাবে। আমি ছিলাম বলে মণিমা আমাকে আঁকড়ে ধরে বেঁচেছিল। যদি আমি না থাকতাম তাহলে মানুষটা একদিন মরেই যেত। বছরের পর বছর ধরে তাকে কষ্ট পেতে দেখেছি, আমার চোখের আড়ালে কাঁদতে দেখেছি। শত কষ্ট করেও চোখের আড়ালে তার কষ্টগুলো লুকিয়ে রাখতে পারতো না। নদীতে যেমন কচুরিপনা বাসে, তেমনি মণিমায়ের কষ্টগুলো তার চোখে বাসে। সেটা দেখা বা বোঝার ক্ষমতা আপনার না থাকলেও আমার আছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সবসাথে ঘৃণিত ব্যক্তিকে, নিঃসন্দেহে বলবো ইফাজ খান আর ঈশান খান। 17 বছর ধরে তাদের আমি ঘৃণা করে আসছি। মীরা একবার তো বলতে বলতে ঈশান মীরার দিকে এগিয়ে আসতে মীরা বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না ঈশান খান। আমি আপনাকে ঘৃণা করি, সাথে আপনার বাবাকেও। আপনাদের জন্য আমার মণিমাজ মৃত্যুর দোরগোড়ায়। তবে একটা ভালো থাকলেও কতদিন ভালো থাকবে আমি জানি না। ইফাজ উদ্গ্রীব হয়ে বলল, পিহুর কি হয়েছে মীরা? আমি যাব পিহুর কাছে। আজ যাওয়ার দরকার নেই। এখন এসব কেন ভাবছেন? এই ভাবনাটা যদি ডিভোর্স লেটার পাঠানোর সময় ভাবতেন তাহলে তা কাজে লাগতো। ইফাজ আবার অবাক হলো। মীরা বারবার এসব কেন বলছে? ইফাজ তো পিহুকে ডিভোর্স পেপার পাঠায়নি। তাহলে? সে বলল, আমি পিহুকে ডিভোর্স পেপার পাঠাইনি। পিহু নিজে ডিভোর্স পেপার পাঠিয়েছিল আমাকে। মণিমা আপনাকে ডিভোর্স পেপার পাঠায়নি, আপনি পাঠিয়েছিলেন। ইফাজ জোর গলায় বলল, আমি পাঠাইনি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমার কোথাও ভুল হচ্ছে, পিহুকে হয়তো আমি ভুল বুঝেছি, কিন্তু যখন পিহুর পাঠানো ডিভোর্স লেটার পেলাম তখনই ভেবেছিলাম যে পিহু সত্যি আমার সাথে থাকতে চায় না। সেজন্য আমি পেপারে সাইন করেছিলাম। সেটা যদি সত্যি হয় তাহলে চলে আসার পরের দিন কেন লন্ডন চলে এসেছিলেন? আমরা তার 7 দিন পর লন্ডন এসেছিলাম, মীরা তার পর দিন না। ইফাজের কথা শুনে মীরা একটু অবাক হলো।
তারপর বলল তার পরের দিন যে মণিমা আপনার বাড়িতে গিয়েছিল আপনাকে সবটা জানাতে, সেদিন তাকে বাড়ির ভিতরে ঢুকতে দিলেন না কেন? এটাও কি আপনার না জানা? আর কত নাটক করবেন? এসবে আমি অভ্যস্ত, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। এবার ঈশান বলল, আব্বু সত্যি কিছু জানে না মীরা। আম্মু আসার কথা যদি জানতো তাহলে আব্বু ঠিকই আম্মুর সাথে দেখা করত। মীরা কটাক্ষ করে বলল, বাবার হইয়া সাফাই গাইতে হবে না। অবশ্য আপনা থেকে এসে বেশি কিছু আশা করাও যায় না। যদি সত্যি আপনারা কিছু না জানতেন তাহলে জিজ্ঞেস করুন জাফর খানকে, তিনি অবশ্য সবটা জানতেন। আমার থেকে আর কিছু জানতে চাইবেন না, আমি উত্তর দিতে বাধ্য নই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মীরা রাস্তা বরাবর হাঁটতে শুরু করলো। ইফাজ এখনও দাঁড়িয়ে আছে। মীরার বলা কথাগুলো সব গলিয়ে যাচ্ছে তার। মীরা চলে আসার পরে সে চিঠি পড়েছে। নেহালের চিঠি পড়ে সে প্রথমে কিছুটা বিশ্বাস করতে চায়নি, তবে সে যখন পিহুর দেওয়া চিঠিটা পড়ল তখন মনে হচ্ছিল কেউ ওর বুকে পাথর চেপে ধরেছে। ঈশান নিজের চিঠিটা খুলে পড়েছে, সাথে নেহালের দেওয়া চিঠিটাও পড়েছে। ইফাজ কিছুক্ষণ থম মেরে বসেছিল চিঠি হাতে নিয়ে। তারপর সে মীরার কাছে আসে সবটা খোলাসা করে জানার জন্য। মীরা চলে যাচ্ছে দেখে ঈশান মীরার পিছু পিছু যেতে যেতে বলল, স্টপ মীরা, এরকম করিস না, তোর সাথে আমার কথা আছে। মীরা উত্তর না দিয়ে হেঁটে চলল। ঈশান তাতে হাল ছাড়ল না, সেও মীরার সাথে সাথে হেঁটে চলল। মীরা একটা ক্যাব ডেকে তাতে উঠে নিলেই ঈশান বলল, মীরা প্লিজ যাস না, আমার কথাটা একবার শোন। মীরা ক্যাবে ওঠার আগে ঈশানের দিকে তাকিয়ে বলে, লন্ডনের মেয়েরা যে ঈশানের পিছনে ঘুরে বেড়ায়, সেই ঈশান আমার মতো সামান্য একটা মেয়ের পিছনে ঘুরছে, এটা বড়ই অসম্মানজনক ব্যাপার। শুধু শুধু আমার পিছনে ঘুরে নিজের মান সম্মানের পালুদা বানাবেন না। মীরা চলে গেল। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে মীরা চলে যাওয়া দেখল। কোনো কিছু সে বলতে পারল না। ঈশান ভেবেছিল যে মীরা হয়তো একটুখানি বদলেছে, কিন্তু না, মীরা এতটা বদলে গেছে সে ভাবতে পারেনি। বাতাস যেন ভারী হয়ে গেছে, তাই বোধহয় ইফাজের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ইফাজ। বায়ুতে কি কার্বন ডাই অক্সাইড ভরে গেছে নাকি? না, গাছগুলো অক্সিজেন দিচ্ছে না। বোধহয় গাছগুলো ইফাজের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে না, তাই বিষাক্ত গ্যাস ইফাজের কাছেই ফিরে আসছে। এজন্য বোধহয় ইফাজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, সেটাই হচ্ছে। বুকের ভিতর জ্বালা পোড়া করছে খুব। সোফার একপাশে বসে আছে ইফাজ আর ঈশান। দোতলায় ওঠার সিঁড়িতে বসে আছে জাফর খান আর রেহানা বেগমও সেখানে উপস্থিত। ইফাজের মুখ থেকে কথাই বের হচ্ছে না। কিছুক্ষণ নীরবতা পালন করে ইফাজ মুখ খুলল, আমি যেদিন পিহুকে ছেড়ে চলে এসেছিলাম তার পরদিন পিহু আমাদের বাড়িতে এসেছিল, সেটা কি তোমরা জানতে? ইফাজের কথায় থতমত খেয়ে গেল জাফর খান। হঠাৎ এ প্রশ্ন কেন করছে ইফাজ? আর এসব জানলো কিভাবে ইফাজ? কে বলল তাকে? বাবা মায়ের উত্তর না পেয়ে আবারও ইফাজ বলল, কি হলো বলো? জাফর সাহেব আমতা আমতা করে বলল, তোমাকে এসব কে বলেছে? ইফাজ আবারও শান্ত গলায় বলল, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও আগে। আমি কিভাবে বলবো? আমি কি জানি নাকি? ঈশানের আবার রাগ হলো। রাগ উঠে দাঁড়িয়ে দ্রুত দাদুর সামনে এসেই দাঁড়িয়ে বলল, এবার তো অন্তত সত্যি কথাটা বলো দাদু। শেষ বয়সে এসে মিথ্যে কথা কেন বলছো? তোমাদের বলা কিছু মিথ্যের জন্য আমাদের জীবন থেকে এতগুলো বছর চলে গেছে। একটা বার কি তা ভেবে দেখেছ? জাফর সাহেব চুপ করে গেলেন। ইফাজ তার বাবার দিকে বলল, সেদিন যদি তোমরা পিহুর কথা আমাকে জানাতে তাহলে আমি তোমাদের হাতছাড়া হয়ে যেতাম, তাই না? আমাকে তোমরা আর পেতে না। এবারও তারা চুপ করেই রইল। ইফাজ আবারও বলে উঠল, তোমাদের কাছে আমাকে রাখার জন্য কতগুলো মানুষের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলে তোমরা। নিজের ছেলের সুখ কেড়ে নিতে একটুও কি দ্বিধাবোধ করনি তোমাদের? তোমরা পিহুকে কেন মেনে নিতে পারছো না? ও গরিব বলে? এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা টাকা পয়সার দিক থেকে ধনী, কিন্তু মনের দিক থেকে সে গরিব। সেভাবে বলতে গেলে পিহু তোমাদের থেকে অনেক ধনী। তাহলে কেন তোমরা পিহুকে মানতে পারলে না? তোমরা ঈশানের থেকে তার মাকেও কেড়ে নিয়েছ। ছেলেটা কিভাবে বড় হয়েছে তা তো নিজের চোখেই দেখেছ। তখন কি ও তোমাদের এসব মনে হয়নি? ইফাজ থামল, তার চোখে পানি চিকচিক করছে। সে একটু দম নিয়ে আবারও বলল, আমি এতদিন কিভাবে কাটিয়েছি তা দেখোনি তোমরা। মা বাবা তো সন্তানের সুখের জন্য স্বার্থপর হয়, তাহলে তোমরা কেন নিজেদের সুখের জন্য স্বার্থপর হলে? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, সেদিন ডিভোর্স পেপার আমাকে দিয়ে বলেছিলে যে পিহু পাঠিয়েছে, কিন্তু আদৌ কি পিহুর সেদিন ডিভোর্স পেপার পাঠিয়েছিল? রেহানা বেগম এবার যেন গাবড়ে গেলেন। শরীর থেকে তার ঘাম ছুটতে লাগলো। ঈশান নিজের মুখ ঘুরিয়ে ফেলেছে। ছোট থেকে সে তার দাদিকে দেখতে পারে না।
বড্ড বেশি কথা বলতেন তিনি। সব সময় পিহুর নামে বাজে বাজে কথা বলতো। তখন ঈশান ওর মাকে ঘৃণা করলেও ওর দাদির মুখ থেকে এসব কথা শুনতে তার ভালো লাগতো না। তাই ঈশান ওর মুখটা ঘুরিয়ে ফেলেছে। রেহানা বেগম চুপ করে থাকা দেখে ইফাজ ধমকে বলে উঠল, আজ চুপ করে আসো কেন তোমরা? সত্যিটা বলো আমাকে। ছেলের ধমকে রেহানা বেগম চমকে উঠল। মুখটা কাসুমাসু করে বলতে লাগলো, হ্যাঁ, ফিহু এসেছিল ওই দিন। আমরা সেই দিন ওকে ভিতরে আসতে দেইনি। দারোয়ানকে দিয়ে বলিয়েছিলাম যে আমরা সবাই লন্ডন চলে এসেছি। আর রেহানা বেগম থামতেই ইফাজ রাগী কণ্ঠে বলে উঠল, আর কি বলেছ? ফিহু তোকে ডিভোর্স পেপার পাঠায়নি। আমি আর তোর বাবা মিলে পেপার রেডি করে তোর কাছে নিয়ে যাই আর বলি যে পেপারটা পিহুই পাঠিয়েছে। না হলে তুই সাইন করতি না কখনো। তুই যাতে আমাদের ছেড়ে পিহুর কাছে না থাকিস সেই জন্যই আমরা। ইফাজ রেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ছি, তোমাদেরকে আমার মা বাবা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। এত বড় প্রতারণা করলে আমার সাথে। তোমাদের তো মানুষ বলেই গণ্য করা যায় না। আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি বলো? নিজের সন্তানের শান্তি তো সব বাবা মাই চায়। তাহলে তোমরা কেন আমার শান্তি চাইলে না? উত্তেজিত হয়ে ইফাজ সামনে থাকা টি টেবিলে সজোরে লাথি মারল। টেবিলটা সাথে সাথে উল্টে যায়। ঈশান দৌড়ে গিয়ে ইফাজকে ধরে বলল, আব্বু রিল্যাক্স, অনেক হয়েছে। আমাদেরও অনেক ভুল হয়েছে। আমাদের উচিত ছিল আম্মুর কাছে যাওয়া। আমার বিশ্বাস আম্মু আমাদেরকে ক্ষমা করবে। ইফাজ অশ্রুসিক্ত নয়নে ঈশানের দিকে তাকিয়ে বলল, পিহুর কাছে আমি খারাপ হয়ে গেছি ঈশান। ও কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। ঈশান আর কিছুই বলল না। ওর নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজের মাকে কিভাবে সে অবিশ্বাস করলো। দোষ তো ওরও আছে। ইফাজ নিজের রুমে চলে গেল। ঈশান ওর দাদা দাদির দিকে তাকিয়ে বেরিয়ে যায়। এখন ওর মীরাকে খুঁজতে হবে। এতদিন পর মীরাকে পেয়ে সে হারাতে পারবে না। তাই তো ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঈশান সোজা জিনিয়ার বাড়িতে গেল। জিনিয়া দরজা খুলতে দ্রুত ভিতরে ঢুকল। সিঁড়ি ভেয়ে উপরে গিয়ে মীরার রুমে গেল, কিন্তু মীরা সেখানে নেই। ঈশান জিনিয়াকে জিজ্ঞেস করল, হোয়ার ইজ মীরা? জিনিয়া অবাক হয়ে গেল। ঈশান কেন মীরার খোঁজ করছে অদ্ভুত তো। ঈশান আবারও জিজ্ঞেস করতে জিনিয়া বলল, শি ওয়েন্ট টু হার ফ্রেন্ডস হোম। ঈশান ব্যতিব্যস্ত হয়ে বলল, ডু ইউ নো হার ফ্রেন্ডস হোম অ্যাড্রেস? আই ডোন্ট নো, বাট হোয়াট উইল ইউ ডু নোয়িং অল দিস? ঈশান জিনিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে জিনিয়াকে বলে গেল, মীরা এলে যেন ওকে ফোন করে জানাই। মীরা সাবরিন একটা রেস্তোরাঁয় বসে আছে। দুজনেই আজকে একসাথে লাঞ্চ করেছে আর এখন ডিনারে এসেছে। ডিনার শেষে সে বাড়িতে ফিরবে। সাবরিনকে একে একে সব ঘটনা খুলে বলেছে মীরা। সাবরিন চিন্তিত হয়ে বলল, তার মানে ইফাজ খান হলো সেই ব্যক্তি যার খোঁজে তুমি লন্ডন এসেছ? হুম। তুমি তো শুরুতে আমাকে কিছু বলনি। তাহলে ওদের আরও আগে তুমি খুঁজে পেতে। আমি তোমাকে আসলে প্রেশার দিতে চাইনি। তোমার অফিস ছিল তাই। আমি কিভাবে জানব যে তুমি ইফাজ খানের কোম্পানিতেই জব করো? সেটাও ঠিক। তাহলে এখন কি করবে বলো? মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিডিতে ফিরে যাব। এখানে আমার কাজ শেষ। আর কটা দিন থেকে গেলে হতো না? ভালো হতো বলো। আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকলে ঈশানের মুখোমুখি হতে হবে আমাকে। ওকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আবার কখন হুট করে চলে আসে কে জানে। মীরার কথা শুনে সাবরিন হাসল। বলল, ঈশানকে তোমার কেমন মনে হয়? মীরা কপালে বাস ফেলে বলল, কেমন আর মনে হবে? যাকে ঘৃণা করি তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সাবরিন আবার হেসে বলল, তোমার মুখ থেকে যা শুনলাম তাতে বুঝতে পারছি তোমার প্রতি ঈশানের ইন্টারেস্ট আছে। তাতে আমার কিছুই যায় আসে না। এবার দেখো কি হয়। কিছুই হবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে ইফাজ। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে সে। চোখ বারবার ভিজে আসছে আর সে বারবার মুছছে। সে সত্যি পিহুর সাথে অন্যায় করেছে। মীরা ঠিকই বলেছে, ও সেদিন পিহুর ফাঁসে থাকা উচিত ছিল। কিন্তু ও তো পিহুকে ভুল বুঝে চলে এলো। নিজের বাবা মায়ের প্রতি ঘৃণা হচ্ছে এখন। তারা কেন এসব করলো? না হলে তো পিহু আর ইফাজের জীবনটা সুন্দর হতো। সুন্দর একটা সংসার হতো ওদের। 17টা বছর কেড়ে নিল ওর মা বাবা। ইফাজ পকেট থেকে পিহুর দেওয়া চিঠিটা বের করলো।
এই চিঠিতে পিহু তার সকল রাগ অভিমান কষ্ট তুলে ধরেছে। সকাল থেকে অনেকবার এই চিঠিটা পড়েছে সে। নেহালের চিঠি পড়ে সন্দেহ হলেও পিহু চিঠিটা পড়ে ইফাজের বুকে ব্যথা করছে খুব। সে আবারও চিঠিতে চোখ বোলায়। প্রিয় ইফাজ, আমি জানি তুমি ভালো নেই, তোমার ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। আমাকে ছাড়া তুমি ভালো থাকতেই পারো না, কিন্তু তোমার ভালো থাকার চেয়ে তুমি তোমার জেদটাকে বড় করে দেখলে। একটা ভুলের জন্য আমাকে হারালে, সাথে 17টা বছর। আমি কেমন আছি সেটা বলবো না, বলার প্রয়োজন বোধও করি না। জানি তুমি ভালো নেই, তারপরও জিজ্ঞেস করছি কেমন আছো। সেদিন চলে যাওয়ার পর আমাকে তোমার একটুও মনে পড়েনি? আমি কি বোকা বলো? এসব কি বলছি তোমাকে? মনে পড়লে কি আর আমাকে ছেড়ে যেতে? একসাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে চলে গিয়েছিলে তুমি। তাহলে কি তোমার ভালোবাসা কম ছিল, নাকি আমার ভালোবাসার কোনো ত্রুটি ছিল? একটিবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি তুমি। বিয়ের পর যখন প্রথম এই বাড়িতে এলাম, তার পরের দিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। তুমি সেদিন আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছিলে। আমার এখনও সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে। সেদিন তুমি বলেছিলে জীবনের সব কটা বর্ষাকালে ঠিক এভাবেই ভিজবে আমার সাথে। অথচ জীবন থেকে 17টা বর্ষাকাল চলে গেল, তোমার দেখা নাই। তাই আর বৃষ্টিতে ভেজা হয়নি। জীবনের সব পালগুণ একসাথে পার করার ইচ্ছে ছিল। শীতের কুয়াশা মাখা ভোরে দুজনে দূর অজানায় হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। বসন্তের কোকিলের ডাকটা তোমার সাথে থেকে শোনার ইচ্ছে ছিল। ছাদে দাঁড়িয়ে তোমার কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না বিলাস করারও ইচ্ছে ছিল বহুদিন পর্যন্ত। কিন্তু আমার এই ইচ্ছেগুলো বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করে আকাশ থেকে চাঁদটা হারিয়ে গেল, শুধু পড়ে রইল তারাগুলো। আকাশে হুট করে কালো মেঘ জমে উঠল। চারদিকে দমকা হাওয়া বইতে লাগলো। একসময় একটা ঝড় এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেল। 17 বছর ধরে ঋতু পরিবর্তন হলো ঠিকই, আমার জীবনের কোনো পরিবর্তন হলো না। আমি ভাবতাম আমিই বুঝি তোমার প্রিয়জন, কিন্তু এখন বুঝতে পারছি অনেক আগে আমি তোমার প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছি। যেন আমি অপেক্ষা করতাম যে একদিন তুমি আসবে, কিন্তু না, আমার অপেক্ষা আর কোনো লাভ হলো না। তুমি এলে না, তাই এখন বাধ্য হয়ে অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি। মৃত্যুই তো এখন আমার শেষ পরিণতি। আমার একটা অনুরোধ, আমার মৃত্যুর পর আমার ঈশানকে নিয়ে একবার এসো আমার কবরে মাটি দিতে। তাহলে আমি খুশি হব। রাগ অভিমান তখন ধুয়ে মুছে যাবে। তোমার প্রতি যে আমি খুব দুর্বল, রাগ করে বেশি থাকতেই পারি না, অথচ তুমি রাগ করে এতগুলো বছর কাটিয়ে দিলে। অনেক বেশি লিখে ফেলেছি তাই না? তোমার পড়তে নিশ্চয়ই বোরিং লাগছে। আর লিখলাম না, তবে শেষবারের মতো একটা কথাই বলতে চাই। সাথে যখন থাকবো না তখন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার ছিল না। মানুষকে মিথ্যে বলে হাসানো চেয়ে সত্যি বলে কাঁদানো ঢের ভালো। ভালো থেকো আর ঈশানের যত্ন নিও। ইতি, তোমার অপ্রিয় সেই প্রিয়জন। চিঠিটা ভাঁজ করে আবারও পকেটে পুরে রাখলো ইবাস। ওর আকাশেও যে চাঁদ নেই, দূর অজানায় হারিয়ে গেছে। মীরার বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টার বেশি বেজে যায়। ক্যাব থেকে নেমে 5 মিনিট হাঁটতে হয় জিনিয়ার বাড়িতে যাওয়ার জন্য। মীরা হাসছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। মীরা ভাবছে জিনিয়া নিশ্চয়ই বাড়িতে নেই, বাড়ি গিয়ে নাচানাচি করায় ব্যস্ত হয়ে পড়েছে বোধহয়। এসব ভেবে মীরার আবারও রাগ হলো। এই মেয়েটা কি কোনোদিন শুধরাবে না? বাড়ির কাছাকাছি আসতে কেউ একজন মীরার নাম ধরে ডাকলো। মীরা ঘাবড়ে গেলে এত রাতে কে তাকে ডাকবে? ঘাড় ঘুরিয়ে তাকাতে মীরা আবারও রেগে যায়। ঈশান ডেকেছে মীরাকে। এতক্ষণ সে মীরার জন্য অপেক্ষা করছিল। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মীরা অন্যমনস্ক হয়ে হাসছিল বিদায় ঈশানকে দেখতে পায়নি। ঈশান মীরার আরেকটু কাছে আসতেই মীরার চোখ মুখ শক্ত হয়ে এলো। ঈশান মীরার রাগ বেশ বুঝতে পারছে। সে অত্যন্ত নরম গলায় বলল, মীরা, আমার তোর সাথে কথা বলা জরুরি। প্লিজ চলে যাস না। আই প্রমিস বেশিক্ষণ সময় নেব না। মীরা গাড় বাঁকিয়ে হাসল, বলল, আপনার মুখে এত নরম কথা যে মানায় না। এর আগেই ঠিক ছিলেন, হঠাৎ কি হলো বুঝলাম না। ঈশান চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, মীরা, আমি জানি আম্মু কোনো দোষ করেনি, সব দোষ আমার আর আব্বুর। কিন্তু বিশ্বাস কর, আব্বু আর আমি পরিস্থিতির শিকার। আমরা জানতাম না যে আম্মু ডিভোর্স লেটার পাঠায়নি। এমনকি আম্মু যেদিন ওই বাড়িতে এসেছিল তাও আমাদের অজানা, আমাদের জানানো হয়নি। এরপরও আমরা দোষী। প্লিজ আমাকে আম্মুর ঠিকানা বল। আর আমি আম্মুর কাছে ক্ষমা চাইব। আম্মু নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। ঈশানের কথা শুনে মীরা মনে মনে বলল, এজন্যই তো মণিমায়ের কাছে তোমাদের যেতে দিব না। আমি চাই তোমাদের মতো ঘৃণ্য ব্যক্তিদের মণিমা কখনোই ক্ষমা না করুক। কিন্তু মীরা মুখে বলল, আপনার মেলোড্রামা শেষ হলে আসতে পারেন। আমি ভীষণ টায়ার্ড। আপনার কাজে বকবক শুনতে আমার ইচ্ছে করছে না।
ঈশান অসহায় চোখে তাকিয়ে বলল, মীরা, বিশ্বাস করুন, আমার নামটা যতবার আপনার মুখে শুনি না ততবার আমার গা ঝিমঝিম করে ওঠে। একটা গিন্ন মানুষের মুখে আমার নাম মানায় না, তাই দয়া করে আমাকে মীরা বলে ডাকবেন না। আমি জানতাম না যে তুই আমাকে এতটা ঘৃণা করিস। তো এখন তো জেনে গেছেন। 17 বছর ধরে একটু একটু করে ঘৃণা জমতে জমতে এভারেস্টে ছাড়িয়ে গেছে, আর এখন এভারেস্ট জয় করা আপনার পক্ষে সম্ভব নয়। মীরা গটগট করে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে দরজা আটকে দিল, যাতে ঈশান বাড়িতে ঢুকতে না পারে। জিনিয়ার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে দরজা খুলে এসে মীরা চলে গেলেও ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। আস্তে করে বলে উঠল, এভারেস্ট জয় করা কোনো কঠিন কাজ নয় মীরা, কিন্তু তোর মনে যে অভিমানের পাহাড় গড়েছে সেটা জয় করতে আমার অনেক সময় লাগবে মনে হচ্ছে। আমি বিশ্বাস আমি জিতবই, পুরস্কার স্বরূপ ট্রফিও নেব। মিলিয়ে নিস তুই। ঈশান গাড়িতে করে চলে গেল। মীরার নিজের রুম থেকে দেখছিল সব। পর্দার আড়ালে ছিল বলে ঈশান ওকে দেখতে পায়নি। ঈশান চলে যেতে মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। ঈশান বাড়ি ফিরতে আগে ইফাজের রুমে ঢোকে। রুমে দেখতে না পেয়ে ঈশান বারান্দায় উকি দিল। ইফাজ এখনও বারান্দায় দাঁড়ানো। ঈশান গিয়ে ইফাজের পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, তুমি এখনও ঘুমাওনি আব্বু? ঈশানের দিকে না তাকিয়ে ইফাজ বলল, ঘুম আসার কথা ছিল কি? ইফাজের কথাটা তীরের মতো বিঁধল ঈশানের বুকে। সে জানে কত রাত তার বাবা নির্ঘুম কাটিয়েছে। প্রথম প্রথম যখন লন্ডনে এসেছিল তখন ইফাজ প্রায়ই কাঁদত। পিহুকে বলা যে তার পক্ষে অসম্ভব। ঈশান নিজেও কত মায়ের জন্য কেঁদেছে, কিন্তু পরে আস্তে আস্তে ঈশানও শক্ত হয়ে গেছে। মায়ের প্রতি তার দুর্বলতা থাকলেও ঘৃণা ছিল বেশি, কিন্তু আজ সেই ঘৃণা পানিতে পরিণত হয়েছে। ঈশানের এখন ইচ্ছে করছে ছুটে গিয়ে মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে। ঈশানের ভাবনার মাঝে ইফাজ বলল, ঘুমাতে যাও, রাত হয়েছে। আর ঘুম না আসলে বাড়ি যেতে পারো, আমি কিছু বলবো না। ঈশানের খুব কষ্ট হচ্ছে তার বাবাকে দেখে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ি আবার ফিরে আসলো। শক্ত করে জড়িয়ে ধরল ইফাজকে। চোখ থেকে তার পানি পড়ছে। বড় হওয়ার পরে প্রথম ঈশান কাঁদতে দেখল ইফাজ। এর আগে তো হাসি কান্না তা বোধহয় ঈশান জানতই না। ঈশান ধরা গলায় বলল, আমি তোমাকে আবার আম্মুর কাছে ফিরিয়ে দিব আব্বু, আই প্রমিস। দরকার পড়লে আম্মুর পায়ে ধরে ক্ষমা চাইব। সব কিছু করবো তোমাকে আর আম্মুকে এক করার জন্য। ছেলের কথা শুনে ইফাজের চোখ দুটো ভিজে উঠল। ইফাজ ঈশানকে কিছু বলে দুর্বল করতে চাইল না। ঈশানকে তার রুমে পাঠিয়ে দেয়। সকাল সকাল ঘুম ভেঙেছে মীরার। ফ্রেশ হয়ে নিচে এলো। জিনিয়ার রুম নিচেই। মীরা জিনিয়ার রুমে উকি দেয়। 2 কোয়ার্টার প্যান্ট আর ডোলা শার্ট পরে উপর হয়ে ঘুমাচ্ছে জিনিয়া। ওকে দেখে মীরা নাক কুচকায়। সারা রাত মদ খেয়ে এখন মরার মতো ঘুমাচ্ছে। দুনিয়া উল্টে গেলেও জিনিয়ার বারে যাওয়া কেউ ফেরাতে পারবে না। মীরা কিচেন থেকে কফি বানালো, তারপর আস্তে আস্তে নিজের রুমে গেল। বারান্দায় দাঁড়িয়ে সে বড় একটা নিঃশ্বাস ফেলে কফির মগে চুমুক দেয়। দ্বিতীয় চুমুক দিতে মীরা রাস্তার দিকে তাকায়। সাথে সাথে মীরার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। ঈশান দাঁড়িয়ে আছে রাস্তায় এবং হাত নাড়িয়ে সে মীরাকে হাই বলছে। মীরা চোখ মুখ শক্ত করে ফেলল। কফির মগটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। রাগে দাঁত কিরমির করে তাকায় সে। ঈশান একটা টি শার্ট আর জিন্স পরে আছে। গলায় সানগ্লাস ঝুলানো তার। এতক্ষণ সে মীরার জন্যই অপেক্ষা করছিল। ঈশান রাস্তা পার হয়ে বারান্দার নিচে এসে দাঁড়ায়। মীরার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং মীরা। মীরা ছোট ছোট চোখে তাকালো ঈশানের দিকে। চোখ তার একরাশ বিরক্তি। ঈশান আবারও বলল, আমাকে মর্নিং বলবি না? মীরা আবার উত্তর দিল, ইটস এ ব্যাড মর্নিং ফর মি। সেই জন্য কি আমাকে বলা যায় না? আমার তো আজকে সকালটা দারুণ লাগছে। মীরা কপট রাগ দেখিয়ে বলল, কি চাই এখানে? কেন এসেছেন এখানে? ঈশান মুখটা ঘোমরা করে বলল, চাই তো কত কিছুই, কিন্তু তুই তো দিবি না। যাই হোক, আপাতত নিশ্চয় তোর সাথে কথা আছে। ঈশানের কথা শুনে মীরা অবাক হচ্ছে। সে বলল, আপনি বলবেন আর আমি নিচে চলে যাব? হাউ পানি, গো টু হেল। দেখ মীরা, এরকম করিস না। মানছি আমাদের অনেক বড় মিস্টেক হয়েছে, কিন্তু একবার আমার কথাগুলো শুন, তাহলে সব বুঝতে পারবি। মীরা একটু চেঁচিয়ে বলল, এখান থেকে যাবেন নাকি? না হলে কি করবি? মারবি? মারতে হলেও তোকে নিচে নামতে হবে। লেট করিস না। মীরার গা রাগে শিরশির করে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেল না। হাতের মগের দিকে তাকাতে দেখলো কফি থেকে গরম ধোঁয়া উঠছে। মীরা 1 সেকেন্ড দেরি না করে মগ থেকে কফি ছুঁড়ে মারে ঈশানের দিকে। ঈশান মীরার দিকে তাকিয়েছিল, তাই সে দ্রুত সরে যায়। কফি পড়ল রাস্তার উপরে। ঈশান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর এই অভ্যাসটা এখনো যায়নি মীরা? রাগ উঠলে হাতে যাই থাক না কেন ছুঁড়ে মারিস কেন? এর আগে তুই গরম চা দিয়ে আমার হাত পুড়িয়ে ফেলেছিলি, আর আজকে কফি? মীরা কটমট করে ঈশানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তোকে গরম পানিতে চুবিয়ে তো সাল ছাড়াবো বাদর। ঈশান গলা উঁচিয়ে বলল, জোরে বল, শুনতে পাচ্ছি না। মীরা এবার আরও রেগে গেল। হাত উঁচিয়ে মগটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না। মীরা বারান্দা থেকে রুমে চলে আসে। খিদে পেয়েছে খুব।
মীরা কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। জিনিয়া ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কিচেনে এসে নিজের জন্য কফি বানিয়ে নিয়ে গেল। চোখে তার এখনও ঘুম, মাস্তি করা আর ঘুম, এটাই জিনিয়া দুনিয়া। আর কে কী করলো সেটা তার দেখার বিষয় নয়। কলিং বেল বাজতে জিনিয়া দরজা খুলে দিল। এ সময় ঈশানকে দেখে জিনিয়া চমকালো, কিন্তু কিছু বলল না। ঈশান বলল, গুড মর্নিং জেনি। জিনিয়া আস্তে করে বলল, মর্নিং, কাম। ঈশান জিনিয়ার সাথে সোফায় বসতে জিনিয়া বলল, হ্যাভ কফি? ইয়া। জিনিয়া উঠতে নিলে ঈশান ওকে থামিয়ে দিল। ঈশান নিজেই গেল কিচেনের দিকে। জিনিয়া উঠতে মন চাইছিল না। ঈশান যাওয়াতে একটু হাঁপ ছাড়ল সে। ঈশান হঠাৎই কেন কিচেনে গেল তা ওর জানতে ইচ্ছে করছে না, বা মাথাটা ধরেছে। ঈশান কিচেনে উকি দিয়ে দেখলো মীরা ফ্রাই প্যানে হাত চালাচ্ছে। সে পা টিপে টিপে মীরার পিছনে গিয়ে দাঁড়িয়ে ভাউ করে উঠতেই মীরা মৃদু চিৎকার করে উঠল। পিছনে তাকিয়ে দেখলো ঈশান ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীরার রাগ হলো, জোর গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? ঈশান বলল, কেন আসতে পারি না বুঝি? না, এখানে আসার কোনো রাইট নেই আপনার। ঈশান নির্লিপ্তভাবেই বলল, এটা আমার ফ্রেন্ডের বাড়ি, আমি আসতেই পারি। মীরা দীর্ঘশ্বাস ছাড়ল। যতদিন ও ওখানে থাকবে ঈশান এসে ওকে জ্বালাবেই। যত তাড়াতাড়ি সম্ভব মীরা বাংলাদেশে ফিরে যাবে। মীরা বলল, আসতে পারেন, কিন্তু কিচেনে কী করতে এসেছেন? আমি আজকে এখানে ব্রেকফাস্ট করব, তাই দেখতে এলাম কী রান্না করছিস। মীরা হাতের খুন্তি উঁচু করে ধরে বলল, তাহলে দেখুন। বলেই খুন্তিটা ঈশানের হাতে শুইয়ে দেয়, তবে সাথে সাথে আবারও সরিয়ে নিল। ঈশান ওহো শব্দ করে উঠতেই পিছিয়ে পড়ল। এটা কি করলি মীরা? আমার হাত জ্বলছে। মীরা মুচকি হেসে ঈশানের দিকে তাকিয়ে বলল, এতে আমার খুব ভালো লাগছে। ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে বলল, তুই এতটা নিষ্ঠুর কবে থেকে হলি মীরা? মীরা ঈশানের কথায় পাত্তা না দিয়ে বলল, রান্না করা কি আরও দেখবেন? খুন্তি কিন্তু এখনও গরম আছে। ঈশান বেসিনে হাত ভিজিয়ে পোড়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমি হাল ছাড়ব না। ঈশান দুপা এগোতেই মীরা পিছনে না তাকিয়ে বলল, যতই চেষ্টা করুন না কেন মিস্টার ঈশান, এই মীরাকে কখনোই আপনি মানাতে পারবেন না। ঈশান মুচকি হেসে বলল, তোকে মানানোর ইচ্ছে আছে আমার, আর তুই মানবি, এটা আমার ভরসা। এ দুটোই তোকে মানাতে সাহায্য করবে আমাকে মীরা। ঈশান কিচেন ছেড়ে বের হয়ে গেল। মীরা সাথে সাথে পিছলে ঘুরে তাকালো। কি বলে গেল ঈশান? কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে মীরা আবারও কাজে মন দিল। ব্রেকফাস্ট টেবিলে মীরা গেল না, নিজের খাবার নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ঈশানকে কিছু বলার সুযোগটুকুও দিল না। ব্রেকফাস্ট শেষে ঈশান চলে যায়। মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মীরা দেরি করতে চায় না, সে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার আগে সাবরিনের সাথে কথা বলতে হবে। বেচারি মীরার সাথে একটু ঘোরাঘুরি করতে চেয়েছে। মীরা তাই ঠিক করেছে একদিন দুজনে ঘুরবে, তারপর চলে যাবে। জিনিয়া চলে গেছে। এখন মীরা শুধু বাড়িতে একা, তাই সে দরজা আটকিয়ে বের হলো আশেপাশে হাঁটার জন্য। বাড়ি থেকে কিছু দূর যেতে বড় একটা পার্ক। 10টা বাজে এখন, তাই পার্কে খুব একটা মানুষজন নেই। তবে বিকেল হলে ছোট ছোট ছেলে মেয়েদের আনাগোনা বাড়ে। মীরা ঘুরে ঘুরে সবটা দেখছে। সবুজ গাছপালায় ভরা পার্কটা, ভালোই লাগছে মীরার। একটু ঘুরে সে বাহিরে আসতে কেউ ওর নাম ধরে ডাকলো। মীরা ওর বাম পাশে তাকিয়ে দেখলো ইফাজ গাড়ির ভিতরে বসে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। ইফাজের চোখ জোড়া মীরার দিকে। মীরার এবার খুব বিরক্ত হলো। সে বিড়বিড় করে বলল, উফ, এরা বাপ বেটা কি পেয়েছে আমাকে? আমার পিছু নিয়েছে কেন? খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ইফাজ আবারও মীরাকে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও মীরা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ইফাজ অত্যন্ত নরম গলায় বলল, আমি জানি মীরা, তুমি আমার উপর রেগে আছো। এটা স্বাভাবিক। আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এতে ঈশানের কোনো দোষ নেই। ও তখন ছোট ছিল, কিছু বুঝতো না ও, তাই তখন যা দেখেছে শুনেছে তাই বিশ্বাস করেছে। ভুল আমি করেছি, তাই ক্ষমা আমি চাইবো। মীরা কিছুক্ষণ ইফাজের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা চাইতে বড্ড দেরি করে ফেলেছেন আপনি। আর এত দেরি করে আরও বড় অন্যায় করেছেন। এতগুলো অন্যায়ের ক্ষমা করা সম্ভব নয়। না আমি ক্ষমা করব, আর না আমার মণিমা। ক্ষমা চাওয়ার কোনো নির্দিষ্ট ব্যায়াম নেই মীরা। আল্লাহর কাছে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাইতে পারে, এবং আল্লাহ ক্ষমাও করেন। মীরা কাট কাট গলায় জবাব দিল, সৃষ্টিকর্তার সাথে মানুষের তুলনা হয় না। তার মতো উদারের পৃথিবীতে কেউ নেই। তাই বলে এই না যে তিনি কাউকে শাস্তি দেয় না। অন্যায়কারীকে তিনি অবশ্যই শাস্তি দেয়। ইফা স্নিগ্ধ হেসে বলল, আমার শাস্তি তো তিনি 17 বছর ধরেই দিচ্ছেন। আমার দোষ আছে এটা আমি মানি, কিন্তু বিশ্বাস করো মীরা, আমি পিহু ঈশান একটা পরিস্থিতির শিকার। মীরা নিচের দিকে তাকিয়ে হালকা হাসল। তারপর রিফাজের দিকে তাকিয়ে বলল, আপনারা পরিস্থিতির শিকার নন, বরং পরিস্থিতি আপনাদের শিকার। এরকম পরিস্থিতি আপনিই তৈরি করেছেন।
মীরার কথা শুনে ইফাজ অবাক হলো। এত কথা কিভাবে বলে মেয়েটা? এত কথা শিখলই বা কী করে? ইফাজ বলল, অনেক কথাই শিখে গেছো তুমি মীরা। আমি আর ছোট নেই, এখন বড় হয়ে গেছি, কথা তো শিখতেই হবে, এটাই তো স্বাভাবিক। ইফাজ বুঝলো মীরাকে এভাবে বোঝানো কঠিন। মীরা ওর থেকে বয়সে ছোট হলে কি হবে, কথায় সে অনেক এগিয়ে গেছে। ইফাজ জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, একবার ভেবে দেখো মীরা, তোমার মণিমায়ের কথাও ভাবো। 17 বছর ধরে শুধু ভেবেই এসেছি, তবে আর ভাবতে পারবো না, এটুকুই এনাফ। আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আশা করি আর কিছু জানতে চাইবেন না। আসি। মীরা চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ইফাজ বলল, মীরা আমি তোমাকে ড্রপ করে দেই। তার কোনো দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। বড়দের কথা শুনতে হয়, এটা নিশ্চয়ই তোমার মণিমা তোমাকে শিখিয়েছে। পিহুর কথা শুনে মীরা থমকে গেল। তাকে কথার জালে আটকে ফেলেছে ইফাজ। মীরা ইফাজের দিকে তাকাতে ইফাজ বলল, প্লিজ। মীরার কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। ইফাজ গাড়ি স্টার্ট দেয়। ইফাজ আবার মীরাকে জিজ্ঞেস করলো, পড়াশোনা কত দূর তোমার? মীরার আবার অস্বস্তি লাগছে। একে তো এক ধরনের ব্ল্যাকমেল করে গাড়িতে উঠিয়েছে, আবার কথাও বলছে। না চাইতেও সে উত্তর দিল, অনার্স শেষ করেছি, বাংলাদেশে ফিরে মাস্টার্সে ভর্তি হব। ইফাজ সামনের দিকে চোখ রেখে বলল, ভালো। আর পিহু কি করছে? মীরা আবার রাগে গজগজ করছে। ইফাজের মুখে সে পিহুর নাম শুনতে চায় না। ইফাজ বুঝতে পারে যে মীরা রাগে পড়ছে, তাই সে বলল, বললে সমস্যা কি? আমি তো আর পিহুর সাথে দেখা করতে চাইছি না, শুধু এটুকুই তো জানতে চাইলাম। মীরা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বলে, মণিমা কলেজে চাকরি নিয়েছে। ইফাজ তখন হেসে বলে, ও। ততক্ষণে জিনিয়ার বাড়ির সামনে চলে এসেছে ওরা। গাড়ি থামতেই মীরা দ্রুত বের হয়ে চলে যায়। একবারের জন্য ইফাজের দিকেও তাকায় না। ঈশান ইফাজের সাথে মীরাকে দেখে অবাক হয়ে যায়। এতক্ষণ সে রাস্তার ওপাশের একটা বেঞ্চে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছিল। ইফাজের গাড়ি থেকে মীরা নামতেই ঈশান অবাক হয়ে তাকালো। মীরা ঈশানকে খেয়াল করলো না, মাথা নিচু করে সে চলে গেছে। ইফাজ গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ঈশান গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আব্বু তুমি এখানে? আর মীরা তোমার সাথে কেন? ব্যাপারটা কি? ইফাজ কিছু বলতে যাবে, তার আগে ওর চোখ গেল ঈশানের হাতের দিকে। ইফাজের দৃষ্টি অনুসরণ করে ঈশান নিজের হাতের দিকে তাকালো। ওর হাতের বিয়ারের ক্যান। ঈশান দ্রুততা পিছনে লুকিয়ে ফেলে। ইফাজ কড়া চোখে তাকিয়ে বলে, এসব খেতে বারণ করছি না? আমার কথা শুনিস না কেন? তোর মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আরও খারাপ ভাববে। এমনিতেই তো তোর মায়ের চোখে বালি হয়ে বসে আছি, তোকে এরকমভাবে দেখলে বালির সাথে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি সব হয়ে যাবে একসাথে। ইফাজের কথা শুনে ঈশান হাসল, বলল, আম্মুর সাথে দেখা হলে আর খাবো না, আম্মুকে বুঝতেই দেব না। ইফাজ কটাক্ষ করে বলে, মীরা যেমন মেয়ে, দেখ গিয়ে এখনই ফোন করে তোর মাকে সব বলে দিয়েছে। ঈশান হতাশ হয়ে বলল, ঠিকই বলেছ তুমি, মীরাকে মানানো বড়ই কষ্টকর। তোর মা আমাদের মেনে নেবে, ক্ষমাও করে দিবে, কিন্তু মীরা বোধহয় পারবে না ঈশান। ওর চোখে মুখে আমি আমাদের জন্য ঘৃণা দেখতে পাচ্ছি শুধু। ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুমি আম্মুকে মানাও, আমি মীরাকে দেখছি। ইফাজ ছোট ছোট চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান তার মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। ইফাজ কিছু আর বলল না, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মীরা এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সব দেখেছে। ঈশান আর ইফাজ কথা বলছিল, কিন্তু দূর থেকে ওদের কথা শুনতে পায়নি। মীরার অসহ্য লাগছে, এই দুইজন ওর পিছনে পড়েছে কেন? এখন ওর সাথে বাপ করার মানে কি? আর মীরা এত সহজে কি ওদের ক্ষমা করবে? না, কখনোই না। এত বছর ধরে কেন সত্যিটা জানার চেষ্টা করলো না ওরা? এখন মীরা সব বলেছে, তাই এসেছে ক্ষমা চাইতে। করবে না সে ক্ষমা। এসব ভাবতে ভাবতে মীরা নিজের রুমে চলে গেল। আজকে সে পণ করেছে যে বাহিরে বেরই হবে না, লুকিয়ে থাকবে নিজের রুমে। তাই তো মীরা রুমে দরজা আটকিয়ে বসে আছে। বসে বসে যাতে বোরিং না হয় সেজন্য পিহুকে ফোন করছে সে। কিছুক্ষণ সবার সাথে কথা বলে মীরা গোসলে যায়। গোসল সেরে মীরা তোয়ালে মাথায় পেঁচিয়ে বের হয়। চুল মুছতে মুছতে মীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই পিঠে একটা পাথরের টুকরো এসে পড়ল। বেশ জোরে আসাতে মীরা ব্যথায় মুখ দিয়ে আহ শব্দ করে ওঠে। পিছন ফিরে তাকিয়ে দেখলো মেঝেতে ছোট ছোট পাথরের টুকরো পড়ে আছে। পাথরের টুকরো হাতে তুলে নিয়ে মীরা বারান্দার দিকে তাকালো। বারান্দার দরজা খোলাই। মীরা এবার কিছুটা বুঝতে পারল। রাগে ফুঁসতে ফুঁসতে সে বারান্দা গিয়ে দাঁড়ায়। ঈশান ততক্ষণে আরেকটা পাথর ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। মীরাকে দেখে সে থেমে যায়। মীরা রক্তচক্ষু নিয়ে ঈশানের দিকে তাকালো, গলা খাঁকড়ি দিয়ে বলল, এই সমস্যা কি আপনার? কুকুরের মতো আমার পিছনে পড়ে আছেন কেন? ঈশান হা হয়ে গেল। মীরা ওকে কুকুরের সাথে তুলনা করেছে। ঈশান হাতের পাথরের টুকরোটা ফেলে দিয়ে বলল, কি? আমি কুকুর? তুই আমাকে কুকুর বললি? শুধু কুকুর নয়, বিদেশি কুকুর।
সেম টু সেম আছেন, নাক কান সবই কুকুরের মতো খাড়া খাড়া। গন্ধ শুকতে শুকতে আমার পিছন পিছন চলে এসেছেন, শুধু জিহ্বাটা ছোট, কুকুরের মতো লম্বা হলে বেশ হতো। মীরার কথায় ঈশানও এবার ছুটে গেল, বলল, তুই একটা কুকুর, কথায় কথায় আমাকে কামড়ে দিতি, তোর মনে নেই? সেই ছোট্ট কুকুর এখন বড় হয়েছে, আর তাই তো কথায় কথায় খালি ঘেউ ঘেউ করিস এখন। মীরা রেগে ওর হাতের পাথরের টুকরো ঈশানের দিকে ছুঁড়ে মারে। রাগে কটমট করতে করতে বলল, তুই কুকুর, তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী কুকুর। এই খবরদার, আমাকে বলছিস কিছু বলিনি। আমার বউ আর শ্বশুর বাড়ির কাউকে কিছু বললে ভালো হবে না কিন্তু। আপনি থাকেন আপনার শ্বশুর বাড়ি নিয়ে, দুই বাপ বেটা কী পেয়েছে কে জানে, আমার পিছনে পড়ে আছে শুধু, আমি আর থাকবই না এখানে। মীরা এসব বলতে বলতেই রুমে চলে যায়। এসব আর ভালো লাগছে না তার, বাংলাদেশে ওকে যেতেই হবে, তাহলে যদি এদের থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু এরা যদি ওর পিছু পিছু বাংলাদেশেও চলে যায়, উফ, মীরার মাথা ধরে গেছে। জলদি গিয়ে 1 কাপ কফি বানিয়ে খায়। রাতে মীরা বের হয় মূলত সাবরিনের সাথে দেখা করার জন্য। সাবরিনের ফ্ল্যাট থেকে দুজনে একটা রেস্তোরাঁয় যায়। মীরা গালে হাত দিয়ে বসে আছে। সাবরিন কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি আপসেট কেন মীরা? মীরা পোষ করে নিঃশ্বাস ছাড়ল, বলল, প্যারায় আছি আমি। ঈশান আর ইফাজ খান আমাকে জ্বালিয়ে মারছে, তাই খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারলেই ভালো। কিন্তু ওনারা তো বাংলাদেশেও চলে যেতে পারে, তখন কি করবে? বাংলাদেশে গিয়ে গাপটি মেরে কোথাও বসে থাকবো, তবুও এখানে থাকবো না, খুব টেনশন হচ্ছে আমার। সাবরিন মুচকি হেসে বলল, তোমার টেনশন এখন আরও বেড়ে যাবে। কেন কেন? যারা পিছনে তো দেখো। মীরা পিছনে তাকিয়ে দেখলো ঈশান এদিকেই আসছে। রাগে মীরা হাত দুটো মুষ্টিবদ্ধ করে টেবিলের উপর রাখলো। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রইল। ঈশান চটজলতি মীরার সামনে চেয়ারে এসে বসে পড়ল। আরে মীরা, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? বাড়িতে গিয়ে ঘুমা। মীরা মাথা তুলেই বলল, আমার ইচ্ছে, আমি এখানে ঘুমাবো নাকি বাড়িতে গিয়ে ঘুমাবো, আর দরকার পড়লে ফুটপাতে ঘুমাবো, আপনি বলার কে? হ্যাঁ। ঈশান শার্টের কলার ঠিক করে বলল, না মানে তুই এত দূর থেকে এসেছিস, তাই তো যত্ন নিতে হবে তো, না হলে আম্মু কী ভাববে বল? তখন বলবে আমরা তোর কেয়ারই করি নাই। কেয়ারের নিকুচে করেছে। ঈশান কিছু বলার আগে টেবিলে থাকা মীরার ফোন বেজে উঠল। ঈশানের চোখ গেল ফোনের স্ক্রিনের দিকে, মণিমা লেখাটা বেশি উঠছে। ঈশান হাত বাড়িয়ে ফোনটা ধরতে গেলেই মীরা সো মেরে ফোনটা নিয়ে নিল। তারপর তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অপ্রিয় সেই প্রিয়জন। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।